আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। গোপন রণকৌশল ফাঁস, আসছে অক্টোবরের আগে পাকিস্তানে একযোগে হামলার পরিকল্পনা ইসরায়েল এবং ভারতের। অনিবার্য পতন ঠেকাতে ব্যস্ত ও আতঙ্কিত যুক্তরাষ্ট্র। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ফোনালাপ। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বার্তায় যা বলা হলো। ইরান কি ভেঙে পড়েছে? গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বিজেপি। মহারাষ্ট্রে কথিত বাংলাদেশির উপস্থিতির বিষয়ে প্রত্যাখ্যান আসাদুদ্দিন ওয়াইসির। ইরানের বিজয় প্রকৃতপক্ষে কুফরের বিরুদ্ধে ইসলামের ঐতিহাসিক বিজয়। ইরানের পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট ছবিতে গাড়ির আনাগোনা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। গোপন রণকৌশল ফাঁস, আসছে অক্টোবরের আগেই পাকিস্তানে একযোগে হামলার পরিকল্পনা ইসরায়েল ও ভারতের। ইসরায়েল ও ইরানের মধ্যে 12 দিনের যুদ্ধ শেষ হয়ে গেছে, কিন্তু এই যুদ্ধ পাকিস্তানের বিরুদ্ধে ইসরায়েল ও ভারতের নতুন যুদ্ধের পরিকল্পনা উন্মোচন করে দিয়েছে। নতুন যুদ্ধের এই হুমকি কেবল কল্পনা নয়, অক্টোবরের আগেই পাকিস্তানের হামলার পরিকল্পনা হাতে নিয়েছে ইসরায়েল ও ভারত। বিখ্যাত পাকিস্তানি সাংবাদিক হামিদ মির বলেন, আজ আমি পাকিস্তানের বিরুদ্ধে ইসরায়েল ও ভারতের গোপন পরিকল্পনা সম্পর্কে কিছু প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন করব। এটা আর গোপন নয় যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু পরস্পরের ভাই। বিখ্যাত আমেরিকান ম্যাগাজিন ফরেন পলিসি সম্প্রতি অতীতে ইসরায়েল ও ভারতের মধ্যে ক্রমবর্ধমান সামরিক জোট নিয়ে অনেক নিবন্ধ প্রকাশ করেছে। ইসরায়েলের সাথে ভারতের ঘনিষ্ঠতা মোদীর রাজনীতিতে প্রথিত মুসলিম বিরোধী মনোভাবের সাথে গভীরভাবে জড়িত। মোদী নেতানিয়াহু জোট কেবল দুটি ব্যক্তির সহযোগিতা নয়, এটি দুটি মতাদর্শের সহযোগিতা। একটি হলো জায়নবাদ এবং অন্যটি হলো উগ্র হিন্দুত্ববাদ। 2017 সালে মোদী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েল সফর করেন। তার হিন্দুত্ববাদের আদর্শ জায়নবাদ থেকে অনুপ্রেরণা পায়। অনেক হিন্দু জাতীয়তাবাদী প্রকাশ্যে কাশ্মীর সংঘাত সমাধানের জন্য ইসরায়েলের মতো সমাধানের আহ্বান জানিয়েছে। 2025 সালের মে মাসে পাকিস্তানের কাছে পরাজয়ের পর ভারত কেবল ইসরায়েল থেকে নয়, বরং অনেক পশ্চিমা দেশ থেকেও চুপচাপ প্রচুর অস্ত্র কিনছে। এখন ভারতীয় সরকার ইসরায়েলের সাহায্যে পাকিস্তানের উপর প্রতিশোধ নিতে মরিয়া। সাম্প্রতিক 12 দিনের যুদ্ধে পাকিস্তান কেন ইরানকে প্রকাশ্যে সমর্থন করেছিল তা নিয়ে অনেক ইসরায়েলিও ক্ষুব্ধ। অনেক পাকিস্তানি প্রাক্তন প্রতিরক্ষা উপমন্ত্রী ও ইসরায়েলি অধ্যাপক মেইর মাশরির সামাজিক মাধ্যম এক্সে দেওয়া একটি পোস্ট লক্ষ্য করেছেন। যুদ্ধের মাঝামাঝি সময়ে 18 জুন এই ইসরায়েলি অধ্যাপক আরবিতে লিখেছেন, ইরান অভিযানের পর আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার চেষ্টা করব। এক্সে অনেক ভারতীয় ব্যবহারকারী একই দাবি জানিয়ে পোস্ট করে। পাকিস্তানকে পারমাণবিক নিরস্ত্রীকরণ করা হলো অপারেশন সিন্দুর চূড়ান্ত পর্যায়। এই মতামতগুলি কেবল সোশ্যাল মিডিয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল না। ইউরোপীয় একটি ওয়েবসাইট মডার্ন ডিপ্লোমেসি 24 জুন ডক্টর জুলিয়ান স্পেন্সার চার্চিলের একটি নিবন্ধে প্রকাশ করেছে, যার শিরোনাম ছিল ইসরায়েল ইরানকে পরাজিত করলে পাকিস্তান পরবর্তী টার্গেট। ডক্টর জুলিয়ান কানাডার কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক রাজনীতির অধ্যাপক। তিনি ইসরায়েলি অধ্যাপক মেইর মাশরির দেওয়া হুমকির প্রসঙ্গ টেনে নিবন্ধ শুরু করেন। তিনি আরও লিখেছেন, ইরাকের মতো ইরানকে ধ্বংস করার পর পাকিস্তান ইসরায়েলের প্রাথমিক লক্ষ্যবস্তুতে পরিণত হবে। তিনি বলেন, ভারতকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে বিমান হামলা, ক্রুজ ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা চালানো পাকিস্তানের পারমাণবিক স্থাপনাগুলির উপর মারাত্মক ক্ষতি করবে। তিনি আরও উল্লেখ করেন, সিন্ধু ও পাঞ্জাবে পাকিস্তানকে বলকানাইজ করতে ভারত সামরিক আক্রমণ করবে এবং ভারত কর্তৃক আজাদ কাশ্মীর দখলের আশঙ্কা রয়েছে। ফলে ভারত মহাসাগরে চীনের প্রবেশাধিকার বন্ধ হয়ে যাবে।
এর অর্থ হলো ভারত ও ইসরায়েল চীনকে গোয়াদর বন্দর থেকে বিচ্ছিন্ন করতে চায়। ভারত ও ইসরায়েল পাকিস্তানের বিরুদ্ধে বড় বড় পরিকল্পনা করতে পারে, কিন্তু তাদের বুঝতে হবে পাকিস্তান, লেবানন, গাজা, এমনকি ইরানও নয়। নয়াদিল্লি এবং তেল আবিবের মধ্যে এই প্রেমের সম্পর্ক নরেন্দ্র মোদীর জন্য আরও একটি অপমানের কারণ হতে পারে, যিনি এখন আত্মসমর্পণকারী মোদী নামে বিখ্যাত। পাকিস্তান বিমান বাহিনী 2025 সালের মে মাসে 4টি রাফাল জেট সহ 7টি বিমান ভূপাতিত করে, ভারতীয় বিমান বাহিনীকে অপমানিত করে। পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের চেয়ে অনেক ভালো। পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়েও বেশি বিপজ্জনক এবং কার্যকর। সাম্প্রতিক ইসরায়েল ইরান যুদ্ধে পাকিস্তান ইরানের পাশে দাঁড়ায় এবং ভারত দাঁড়ায় ইসরায়েলের পাশে। ভারত গাজায় গণহত্যা সমর্থন করছে, কারণ ইসরায়েলকে সমর্থন করা ভারতের জাতীয় স্বার্থ। মোদী ইসরায়েলের সাহায্যে পাকিস্তানে আক্রমণ করার পরিকল্পনা করছেন। মোদী আসলে বোকার স্বর্গে বাস করছেন। 2025 সালের অক্টোবরে বিহারের নির্বাচনের আগে তার পাকিস্তানের বিরুদ্ধে জয়ের প্রয়োজন। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ বা কাশ্মীরে গণহত্যা তার রাজনৈতিক প্রয়োজন হয়ে উঠেছে। তিনি একটি জিনিস ভুলে যাচ্ছে, এটি 1971 নয়, এটি 2025। পাকিস্তান ভারত ও ইসরায়েলকে কাশ্মীরকে আরেকটি গাজায় পরিণত করতে দেবে না। মোদী এবং নেতানিয়াহুর পাকিস্তানকে পারমাণবিক নিরস্ত্রীকরণের স্বপ্ন দেখা বন্ধ করা উচিত। তাদের বুঝতে হবে পাকিস্তানের 2750 কিলোমিটার পাল্লার শাহিন ফ্রি ক্ষেপণাস্ত্র কেবল ভারতকেই নয়, ইসরায়েলকেও পারমাণবিক নিরস্ত্রীকরণের জন্য যথেষ্ট। ভারত বলিউডের ছবিতে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে জিততে পারে, কিন্তু বাস্তবে কোনো যুদ্ধে জিততে পারে না। সূত্র জিও নিউজ। অনিবার্য পতন ঠেকাতে ব্যস্ত ও আতঙ্কিত যুক্তরাষ্ট্র। 1990 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর মার্কিন প্রেসিডেন্ট জর্জ H.W. বুশ নতুন বিশ্ব ব্যবস্থা নামে একটি ধারণা উপস্থাপন করেছে, যা বিশ্বব্যাপী মার্কিন নেতৃত্বকে এক মেরু শাসনের রূপ দিতে চেয়েছিল। এই ধারণার মূলে ছিল শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির প্রতিশ্রুতি, যা শীতল যুদ্ধ পরবর্তী যুগে একটি সুগঠিত বৈশ্বিক কাঠামোর প্রতীক হিসেবে বিবেচিত হয়েছিল। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এই ব্যবস্থার ফলস্বরূপ উন্নয়নশীল দেশগুলোকে চরম মূল্য দিতে হয়েছে। বুশ ইরাকে আগ্রাসন চালিয়ে শুরু করেছিলেন এই যাত্রা, যা পরিণত হয়েছিল লাখ লাখ মৃত্যুর ট্র্যাজেডিতে। গণতন্ত্র ও উন্নয়নের অজুহাতে এই হস্তক্ষেপ ইরাক, আফগানিস্তান, ইউক্রেন, চেচনিয়া, জর্জিয়া থেকে শুরু করে লিবিয়া, সোমালিয়া পর্যন্ত ছড়িয়ে পড়ে। ডোনাল্ড ট্রাম্প এই ধারা থেকে বিচ্যুতি ঘটাতে চেয়েছিলেন বলে দাবি করলেও তার নীতিগত ব্যর্থতা এবং আগ্রাসী অবস্থান বিশ্বে নতুন নতুন সংঘাতের জন্ম দিয়েছে। ট্রাম্পের প্রশাসন 1 বছরের মধ্যেই মধ্যপ্রাচ্যের 5টি দেশে বোমা বর্ষণ করে, যা এই অঞ্চলে তীব্র অস্থিরতা তৈরি করেছে। আব্রাহাম চুক্তি নামে পরিচিত মধ্যপ্রাচ্য শান্তি উদ্যোগে ফিলিস্তিনকে উপেক্ষা করে তারা এক ঐতিহাসিক কূটনৈতিক বিচ্যুতি ঘটায়, যার পরিণতিতে আজ গাজায় মানবিক বিপর্যয় চলমান। এছাড়া ইউরোপের প্রতি মার্কিন অবজ্ঞা, ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার হুমকি এবং আমেরিকার চরম আত্মকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি ইউরোপকে অপমানিত করেছে। পশ্চিমা নেতৃত্বের মধ্যে এই টানাপোড়েন একদিকে ইসরায়েলের যুদ্ধকে সমর্থন এবং অন্যদিকে ট্রাম্পের তোষামোদ করে যুক্তরাষ্ট্রকেই প্রভাব বিস্তারের সুযোগ করে দিয়েছে। বিশ্লেষকদের মতে এই গোটাটাই একটি ধ্বংসাত্মক ধারার প্রতিফলন। আমেরিকা যতই নিজেদের প্রভাব ধরে রাখতে চায়, তাদের পদক্ষেপ ততই বিশৃঙ্খলা, যুদ্ধ, মানবিক বিপর্যয়ের জন্ম দিচ্ছে। ক্ষমতার নেশা, পুঁজিবাদের লোভ এবং বুদ্ধিবৃত্তিক ও নৈতিক বিচ্যুতি সব মিলে মার্কিন নেতৃত্ব আজ এক গভীর সংকটে নিপীড়িত। আজ এই নতুন বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠায় 35 বছর পর এটি স্পষ্ট যে ব্যবস্থাটিতে ফাটল ধরেছে। এটি সম্পূর্ণভাবে কখন ধসে পড়বে বা তারপরে বিশ্ব কিভাবে এগোবে তা কেউ জানে না। তবে অনেকে বিশ্বাস করেন এটি এখন কেবল সময়ের ব্যাপার। আমেরিকা যতই শৃঙ্খলা আরোপ করতে চাইবে, ততই বিশৃঙ্খলা ছড়াবে, আর এই বিশৃঙ্খলাই তার আসন্ন পতনের পূর্বাভাস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দুজনের মধ্যকার ফোনালাপ নিয়ে বার্তা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এই বার্তা প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আজ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ফোনালাপ করেছেন। এই সময় তারা যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার এবং ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা
বৃদ্ধির জন্য তাদের যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এই তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম। পোস্টে তিনি লেখেন, আজ সন্ধ্যা 7:30 মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন। প্রায় 15 মিনিট ধরে চলা এই সংলাপ ছিল উষ্ণ, সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ, যা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের প্রমাণ বহন করে। ইরানে পরীক্ষামূলকভাবে চালু হওয়া কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নিয়ে নয়, বরং সাম্প্রতিক বিদেশি হামলা ও অভ্যন্তরীণ দুর্বলতার কারণে দেশটির শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এখন তার সবচেয়ে বড় রাজনৈতিক ও নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সিনিয়র কর্মকর্তারা নিহত হয়েছেন। পারমাণবিক কর্মসূচিতে নিয়োজিত বিজ্ঞানীদের ওপরেও হামলা হয়েছে। খামেনির জন্য সংকট বড় হচ্ছে। তিনি 86 বছর বয়সী এবং এখনো উত্তরসূরি নির্ধারিত হয়নি। দীর্ঘদিন ধরে পরিচালিত শক্তিশালী কাঠামো দুর্বল হয়ে পড়েছে। জনগণের মধ্যে বেকারত্ব, মুদ্রাস্ফীতি এবং দুর্নীতির কারণে অসন্তোষ বাড়ছে। এই অবস্থায় কি হতে পারে? পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে ইরান হয়তো পরমাণু অস্ত্র তৈরির দিকে এগোতে পারে। নতুন নেতৃত্বের প্রস্তুতি, উত্তরসূরি না থাকায় ভবিষ্যতে নেতৃত্বের শূন্যতা তৈরি হতে পারে। আন্তর্জাতিক আলোচনায় ফেরা, যুক্তরাষ্ট্র বা পশ্চিমা দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু হতে পারে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে। অভ্যন্তরীণ সংস্কার, জনগণের ক্ষোভ প্রশমনে অর্থনীতি ও প্রশাসনে কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বিশ্লেষকদের মতে, খামেনি সরকার যদি সময়োপযোগী সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, তাহলে এটি শুধু ইরান নয়, বরং গোটা মধ্যপ্রাচ্য অঞ্চলের স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলবে। দীর্ঘদিন ধরে ভারতের কেন্দ্রীয় সরকার দাবি করেছে মহারাষ্ট্রে কথিত অবৈধ বাংলাদেশের উপস্থিতি আছে। এই দাবিকে ওই জনসভায় রোববার প্রত্যাখ্যান করেন আসাদুদ্দিন ওয়াইসি। ভারতের পূর্বাঞ্চলীয় সীমান্ত নিয়ে যে নিরাপত্তা উদ্বেগ বৃদ্ধি হয়েছে তা কেন্দ্রীয় সরকার উপেক্ষা করছে বলে তিনি মন্তব্য করেন। মহারাষ্ট্রে কথিত বাংলাদেশিদের উপস্থিতির বিষয়ে ভারতে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করলেন অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি। একই সঙ্গে তিনি সীমান্ত ইস্যুতে বিজেপির এবং গোয়েন্দাদের তথ্যের সমালোচনা করেন। তিনি বলেন, পারভানিতে কোনো বাংলাদেশি আসার সাহস দেখাবে না। পারভানি এলাকায় এক জনসভায় তিনি বক্তব্য রাখছিলেন। ওয়াইসি বলেন, তাদের হাতে আছে বিএসএফ এবং গোয়েন্দা সংস্থাগুলো। তারপরও তারা দাবি করে এখানে বাংলাদেশের উপস্থিতি আছে। কোনো বাংলাদেশি পারভানিতে আসার সাহস দেখাবে না। এই সময় তিনি বাংলাদেশ নিয়েও আরো কঠোর মন্তব্য করেছেন। আসাদুদ্দিন ওয়াইসি বলেন, বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর তারা পাকিস্তানের সঙ্গে সামরিক এক্সারসাইজ শুরু করেছে, কিন্তু তা নিয়ে বিজেপি সরকার মোটেও উদ্বিগ্ন নয়। রিপোর্টে আরো বলা হয়, হায়দ্রাবাদের এই এমপির এই মন্তব্য রাজনীতিতে উত্তেজনা ছড়িয়েছে, কারণ তিনি জাতীয় নিরাপত্তার সঙ্গে আঞ্চলিক ভূ রাজনীতিতে সম্পৃক্ত করেছেন। তিনি দাবি করেন, সরকার বাস্তব হুমকির চেয়ে বিভক্তি সৃষ্টিকারী বক্তব্যের দিকে দৃষ্টি দিচ্ছে। ইসলামী বিশ্বের নেতা, পণ্ডিত এবং তরুণদের উদ্দেশ্যে একটি শক্তিশালী বিবৃতি দিয়েছে ইরানের সুন্নি বুদ্ধিজীবী এবং অভিজাতদের একটি দল। এতে তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে ইরানের চূড়ান্ত বিজয়ের প্রশংসা করেছেন এবং ক্রমবর্ধমান পশ্চিমা আগ্রাসনের মুখে ব্যাপক ইসলামী প্রতিরোধের আহ্বান জানিয়েছে। বিবৃতিতে সুন্নি পণ্ডিতরা এই অঞ্চলের সাম্প্রতিক ঘটনাবলীকে কেবল একটি ভূ রাজনৈতিক মোড় হিসেবেই নয়, বরং কুফরের উপর ইসলামের ঐতিহাসিক বিজয় হিসেবেও বর্ণনা করেছেন। এটি দাম্ভিকতা এবং নিপীড়নের বৈশ্বিক ফ্রন্টের বিরুদ্ধে ইসলামী প্রজাতন্ত্র ইরানের এবং প্রকৃতপক্ষে গোটা ইসলামী উম্মার একটি বিজয় বলা হয় বিবৃতিতে। পণ্ডিতরা ইহুদিবাদী সরকারের তীব্র নিন্দা জানিয়ে দেশটিকে এই অঞ্চলের ব্রিটিশ উপনিবেশবাদ এবং মার্কিন সাম্রাজ্যবাদের চাপিয়ে দেওয়া একটি ক্যান্সারযুক্ত টিউমার হিসেবে বর্ণনা করেছেন। তারা আল-কুজ ইহুদিবাদীদের অব্যাহত দখলদারিত্ব এবং ফিলিস্তিনি জনগণের, বিশেষ করে নারী ও শিশুদের বিরুদ্ধে তাদের দৈনন্দিন অপরাধের নিন্দা জানায়। ম্যাক্সার থেকে পাওয়া সর্বশেষ স্যাটেলাইট ছবিতে ইরানের ফর্দর পারমাণবিক স্থাপনায়
গাড়ির আনাগোনা ও বিভিন্ন কার্যক্রম চালাতে দেখা গেছে। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে ফরদর পারমাণবিক স্থাপনায় ভারী নির্মাণ সামগ্রী দিয়ে কাজ চলছে। এই পারমাণবিক স্থাপনাটিতে সম্প্রতি বোমা হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। ওই এলাকার 29 জুনের স্যাটেলাইট ছবিতে দেখা যায় একটি কাভেডের এবং ক্রেন দিয়ে পারমাণবিক স্থাপনাটির যেখানে মার্কিন বাংকার বাস্টার বোমার হামলা হয়েছিল তার উপর কাজ চলছে। এর পাশেই পাহাড়ের আরো নিচের একটি ছবিতে দেখা যাচ্ছে একটি বুলডোজার এবং ট্রাক। সেই সঙ্গে নির্মাণ কাজ চালু রয়েছে পারমাণবিক স্থাপনার সাইটের প্রবেশপথেও, যেখানে মার্কিন হামলার ইসরায়েলি বিমান হামলাও হয়েছিল। পারমাণবিক অস্ত্র বিশেষজ্ঞ ডেভিড অলব্রাইট 28 জুনের স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে বলেন, বিস্ফোরণে তৈরি গর্ত ভরাট, ক্ষয়ক্ষতির প্রকৌশলগত মূল্যায়ন এবং তেজস্ক্রিয় নমুনা সংগ্রহ এই নির্মাণ কাজের অংশ হতে পারে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। গোপন রণকৌশল ফাঁস, আসছে অক্টোবরের আগে পাকিস্তানে একযোগে হামলার পরিকল্পনা ইসরায়েল এবং ভারতের। অনিবার্য পতন ঠেকাতে ব্যস্ত ও আতঙ্কিত যুক্তরাষ্ট্র। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ফোনালাপ। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বার্তায় যা বলা হলো। ইরান কি ভেঙে পড়েছে? গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বিজেপি। মহারাষ্ট্রে কথিত বাংলাদেশির উপস্থিতির বিষয়ে প্রত্যাখ্যান আসাদুদ্দিন ওয়াইসির। ইরানের বিজয় প্রকৃতপক্ষে কুফরের বিরুদ্ধে ইসলামের ঐতিহাসিক বিজয়। ইরানের পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট ছবিতে গাড়ির আনাগোনা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।